গজা তার বাবার সঙ্গে গেছে বাজির দোকানে বাজি কিনতে। সে ক্লাস 9-এ পড়ে। এবার বাজির দোকানে বাজি কিনতে গিয়ে সে বড় বড় রং মশাল দেখেছে। এত বড় রং মশাল সে আগে দেখেনি। বড় বড় তুবড়ি দেখেছে। এত বড় তুবড়ি সে আগে কখনো দেখেনি। এবার বড় বড় ফুলঝুরি দেখেছে। 1 ফুট লম্বা ফুলঝুরি। 1 ফুট লম্বা ফুলঝুরির বারুদের মশলা দেওয়া। এত বড় ফুলঝুরি সে দেখেনি। সে তখন যে বাজি বিক্রেতা তাকে জিজ্ঞেস করছে যে এই যে তোমার ছোট ফুলঝুরি আর এই যে বড় ফুলঝুরি, এই যে নর্মাল সাইজের তুবড়ি আর এই যে বড় তুবড়ি আর এই ছোট রং মশাল, এই বড় রং মশাল, এদের মধ্যে পার্থক্য কি? ক্লাস 9-এর ছেলে গজা তার কথাটা শুনে যে বাজি বিক্রেতা, তার মুখে একটা হাসি ফুটল। সে বলল, দেখো, এই যে আকারে বড়, এটা তার মধ্যে মশলাটা বেশি করে দেওয়া আছে, আর এটা অনেকক্ষণ ধরে জ্বলবে বা অনেক উচ্চতায় উঠবে, এবং এটা দাম ছোটটার থেকে কয়েক গুণ বেশি, কারণ এটা বেশি আলো প্রদান করবে। তখন গজা বলল, আচ্ছা, এই যে তোমার কাছে লাল কাগজে মোড়া রং মশাল আছে, সবুজ কাগজে মোড়া রং মশাল আছে, হলুদ কাগজে মোড়া রং মশাল আছে, আর নীল কাগজে মোড়া রং মশাল আছে, এগুলো কি একই রকম? মানে যতক্ষণ জ্বলার কথা বড় রং মশালগুলো একই রকম জ্বলবে, না কোনো তারতম্য আছে? বা তোমার তুবড়িরও অনেক রকম খোলসের রং দেখছি, কোনটা লাল, কোনটা সবুজ, কোনটা হলুদ, কোনটা বেগুনি, আবার কোনটা নীল, এগুলো কি এক? তখন বাজিওয়ালা মুচকি হেসে বলল, কতটা ওপরে তুবড়ি যাবে, রং মশাল কতক্ষণ জ্বলবে, বা ফুলঝুরির প্যাকেটের রং কি, তার ওপর কিন্তু এদের আলো দেওয়ার ক্ষমতা নির্ভর করে না। এদের আলো দেওয়ার ক্ষমতা নির্ভর করে কিভাবে মশলাটা এর মধ্যে দেওয়া হয়েছে, কতক্ষণ এদেরকে রোদে রাখা হয়েছে, যার ফলে এরা বেশি আলো দেওয়ার জন্য বা ভালোভাবে জ্বলার জন্য নিজেরা প্রস্তুত হয়। এবার বাজি কিনে বাবারা, মানে বাবা এবং গজা, বাড়ি ফিরে গেছে। তাদের কালী পুজো খুব আনন্দে কেটেছে। এরপরে একদিন গজা স্কুল থেকে ফিরে বাবার কাছে বলছে যে, বাবা জানো, আগামীকাল আমাদের স্কুলে একটা ইন্টারভিউ হবে। সেই ইন্টারভিউতে যারা পাস করবে তাদেরকে একটা স্কলারশিপের ব্যবস্থা করবে যে কোম্পানি ইন্টারভিউ নেবে। বাবা বলল, বাহ, এটা তো খুব ভালো ব্যাপার। এবার সবাই কি সিলেক্ট হয়েছে? গজা বলল, না, আমরা যারা 1 থেকে 10-এর মধ্যে আছি তাদেরকে হেডমাস্টার মশাই কালকে সকাল 9টার সময় যেতে বলেছেন, এবং আমাদেরকে ওই ইন্টারভিউতে বসতে বলেছেন। আমাদেরকে প্রশ্ন করা হবে, এবং এই প্রশ্ন করার মাধ্যমে তারা 2জনকে সিলেক্ট করবেন যারা স্কলারশিপ পাবে 10, 11, 12, 3 বছর ফ্রিতে পড়াশোনা করার যে কোনো স্ট্রিমের। বাবা শুনে খুবই আনন্দিত হলেন। বাবা বললেন, আচ্ছা, কি সাবজেক্টের ওপর হবে ইন্টারভিউ? তখন সে বলল
যে যে কোনো সাবজেক্টের উপরই নিতে পারে। তখন বাবা বললেন যে তাহলে খুব ভালো করে প্রস্তুতি নে, আজকে রাতটুকুই আছে তোর কাছে, ভালো করে প্রস্তুতি নিয়ে কালকে ইন্টারভিউর জন্য রেডি হয়ে যা। তখন ছেলেটি বলল, তাহলে বাবা আমাকে কিভাবে প্রস্তুতি নিতে হবে সেটা বল। তখন বাবা সেই বাজিওয়ালার উদাহরণটা স্মরণ করলেন, স্মরণ করে বললেন, তোর মনে আছে আমরা যখন বাজি কিনতে গেছিলাম তুই বাজিওয়ালাকে একটা প্রশ্ন করেছিলিস যে তুবড়ি যেগুলো বড় সাইজের তার মধ্যে অনেক রকম চিন কাগজে মোড়া ছিল, কোনোটা ছিল হলুদ, কোনোটা ছিল লাল, কোনোটা ছিল সবুজ, কোনোটা ছিল বেগুনি, কোনোটা ছিল নীল। তোর প্রশ্ন ছিল প্রত্যেকটা তুবড়ি কি একই রকম আলো দিয়ে ওপরে উঠতে পারে? বাজিওয়ালার উত্তর ছিল, যার মধ্যে মশলা বেশি ভালো করে ঠাসা এবং যে তুবড়ি যতটা রোদ পেয়েছে তার উপর নির্ভর করে তারা ওপরে ওঠার ক্ষমতা রাখে। সেরকমভাবেই ইন্টারভিউয়ের জন্য যার প্রিপারেশন যত ভালো সে কিন্তু ইন্টারভিউয়ারের কাছে ততটাই আকর্ষণ প্রাপ্ত হবে বা ইন্টারভিউয়ারকে ততটাই আকর্ষিত করতে পারবে তার মুন্সিয়ানায়, তার শৈলীতে, মানে তার যা স্কিল আছে, তার যা অ্যাটিটিউড আছে, তার যা বিহেভিয়ার আছে এটার জন্য। বাবা আরও বললেন, তুই তো দেখেছিস যে একটা আইসবার্গ যখন ভেসে থাকে আমরা খালি ওপরের অংশটা দেখতে পাই, নিচের অংশটা দেখতে পাই না। নিচটা কিন্তু প্রায় গ্রাউন্ডে থেকে থাকে শক্ত বরফ। তাহলে সেই শক্ত বরফের মধ্যে কি আছে? কঠোর পরিশ্রম আছে, নিষ্ঠা আছে, ডিসিপ্লিন আছে, ফোকাস বা একাগ্রতা আছে, লেগে থাকার ক্ষমতা আছে এবং একই কাজ বারবার খারাপ লাগলেও করে যাওয়ার একটা হ্যাবিট বা অভ্যেস আছে, যেটা দিয়ে কিন্তু সফলতার এই ট্রায়াঙ্গেলটা তৈরি হয়েছে। তখন সে বলল, তাহলে এই স্কলারশিপ পেলে আমার তো অনেক সুবিধা হবে, আমি অনেক ভালোভাবে পড়াশোনার সুযোগ পাব। বাবা তুমি বলে দাও যে আমি ইন্টারভিউ দেওয়ার জন্য কি কি নিয়ম পালন করব। তখন বাবা গজাকে কয়েকটা উপস্থিত বুদ্ধি দিয়ে কতগুলো বিষয়বস্তুকে আলোকপাত করতে বললেন। উনি বললেন, তোর যা সাবজেক্টের নলেজ এক রাত্রির মধ্যে যতটা পারবি সূচিপত্র দেখে প্রশ্নের উত্তরগুলোকে একবার ঝালিয়ে নে, যাতে করে প্রত্যেকটা সাবজেক্ট এর ওপর তোর দক্ষতা যেন একটা খুব সুন্দরভাবে চলে আসে। নাম্বার 1। নাম্বার 2, যে কোনো মিশনে আমরা যখন যাই, ইন্টারভিউকেও একটা মিশন হিসেবে নে, তখন মনের মধ্যে দুটো ভাগ তৈরি হয়। সেই দুটো ভাগের একটা ভাগ বলে আমি কি পারবো, আর আরেকটা ভাব বলে হ্যাঁ আমি পারবো। এই হ্যাঁ আমি পারবোর কনফিডেন্সটা তুই নিয়ে রাখ। আমি কি পারবো এটা আমার দ্বারা সম্ভব নয়। অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে যারা আমার থেকে অনেক বেশি পড়াশোনা করে, আমার থেকে অনেক ভালো দেখতে এবং স্মার্ট। তারা যখন কথা বলে তখন সহজেই তারা অন্যকে আকর্ষিত করে রাখে। এই সমস্ত কথাবার্তাকে দমিয়ে ফেল, জাগরুক কর আমি পারবো এই একটা আত্মশক্তির, যাতে করে তুই যখন পরীক্ষায় বসবি তখন তুই ভেতর থেকে অনেক বেশি কনফিডেন্ট হয়ে যাবি এবং তোর যে পড়াশোনার জ্ঞান রাশি, জ্ঞান ভাণ্ডার, বাহ্যিক নলেজ রয়েছে, সেইটা দিয়ে যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তুই কিন্তু
শরীর এবং মনের একটা মেলবন্ধন ঘটানোর মাধ্যমে রেডি হয়ে যাবি এবং তোর মুখমণ্ডলে, তোর চেহারায়, তোর অ্যাটিটিউডে, তোর অ্যাপ্রোচে, তোর আউটলুকে একটা পজিটিভিটির ছাপ থাকবে। গজা তখন বলল, ঠিক আছে বাবা, আর কি করতে হবে? তখন বাবা বললেন, দেখ, এই যে তুই একটা স্কলারশিপের ইন্টারভিউ পেয়েছিস, এটা হয়তো জীবনের তোর কাছে প্রথম ইন্টারভিউ। যখন বড় হবি তখন তোর ক্লায়েন্ট ইন্টারভিউ নেবে, মানে কোন কাস্টমারের কাছে তুই সাপোর্ট দিবি তার ইন্টারভিউ নেবে। তার আগে তোকে জব ইন্টারভিউতে যেতে হবে, মানে চাকরির পরীক্ষার জন্য ইন্টারভিউতে যেতে হবে। তোকে ম্যানেজারের সঙ্গে ইন্টারভিউতে বসতে হবে, তোকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষর সঙ্গে ইন্টারভিউতে বসতে হবে, তোকে ইন্টারভিউতে বসতে হবে কোনো আলাদা কোম্পানির সঙ্গে যারা তোদের সাপোর্ট দেবে বা তুই তাদের সাপোর্ট দিবি। সো ইন্টারভিউতে প্রথম জিনিস হচ্ছে মেন্টাল এবিলিটি ডেভেলপমেন্ট বা মেন্টাল ফিটনেস। এই মেন্টাল ফিটনেসের জন্য তোকে সর্বদা পজিটিভ থাকতে হবে, তোকে সর্বদা জ্ঞানটাকে আপলিফ্ট করতে হবে, যাতে করে সমস্ত ডোমেনের নলেজ নিয়ে তুই রেডি থাকিস ইন্টারভিউয়ার যে কোশ্চেন করছে তার যথাযথভাবে অ্যান্সার দিয়ে তার যে কোশ্চেন সেটাকে ফুলফিল করে স্যাটিসফাই করা। এক। 2 নম্বর হচ্ছে, এখানে বডি ল্যাঙ্গুয়েজ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। তুই যদি আগের খেলায় হেরে গেছিস বলে মুখটা পাঁচের মতো করে ইন্টারভিউ নিস, তাহলে যিনি ইন্টারভিউ নিচ্ছেন তার তোর উপর আস্থা বা ট্রাস্ট জন্মাবে না। স্টার্ট উইথ এ স্মাইল, কিপ দি স্মাইলিং ফেস অলওয়েজ, এবং মেনটেন আই কন্ট্যাক্ট উইথ এ জেস্চার of positivity and recognizing the fact that you are in the interview board and you are ready to deliver your knowledge based on the question and you are here to satisfy the clarification that the interviewer is asking for. এরপরে হচ্ছে, অনেক রকম প্রশ্ন আসবে যেখানে কোনো ডাইরেক্ট অ্যান্সার হবে অথবা হবে না, যেখানে প্রশ্নের উত্তরটা তোর জানা অথবা অজানা। যেখানে জানা, একটা সহজ উদাহরণ বা এক্সাম্পল তোকে দিতে হবে। যদি উদাহরণ সহযোগে বোঝাস তাহলে কঠিন থিওরিও কিন্তু রিপ্রেজেন্টেশনে অনেক বেশি সহজতর হয়ে যায়। কাজে একটা উদাহরণ দিয়ে বোঝালে এটা খুব ভালো হয়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এমন তো হতেই পারে কোনো অ্যান্সার জানা নেই। ভুল উত্তর দেওয়ার থেকে তুই সরাসরি ট্রান্সপারেন্সি মেনটেন করে অনেস্টলি বলবি যে দিস ইজ এ গ্রেট কোশ্চেন, আই হ্যাভ সাম নলেজ অ্যাবাউট দিস ইজ টু সে বলে এটা বলা হলো। তারপরে বলবি যে এই ব্যাপারটা নিয়ে আমি একটু পড়াশোনা করে আপনাদের উত্তরটা জানিয়ে দেবো। কারণ এখন ঘটনা হচ্ছে যে তারা যদি এটা উপলব্ধি করে এর মধ্যে একটা কন্টিনিউয়াস লার্নিংয়ের এবিলিটি আছে, তারা যদি উপলব্ধি করে এ যেটা বলছে অনেস্টলি বলছে এবং তার নলেজের ডেপথ আছে, তাহলে কিন্তু খুব সহজেই তাদেরকে স্যাটিসফাই করতে পারা যায়। থার্ড হচ্ছে সময়ের মধ্যে শেষ করা। কারণ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইন্টারভিউয়ের জন্য একটা স্টিপুলেটেড টাইম আছে। এই টাইমটাকে অতিক্রম না করে যাওয়া এবং উত্তরটা ক্রিস্প যথাযথভাবে বলা, উদাহরণ সহযোগে বলা, এবং যখন কোনো একটা প্রশ্নের উত্তর দেওয়া যায় তখন কোনো একটা ডেসক্রিপটিভ যদি অ্যান্সার দিতে হয় তাহলে তার একটা স্ট্রাকচার তৈরি করা
পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। মানে একটা পাস্টে কেমন ছিল, প্রেজেন্টে কি আছে, ফিউচারে কেমন হতে পারে, এইটা নিয়ে বলা। অথবা প্রবলেম, সলিউশন, বেনিফিট, এই স্ট্রাকচারে বলা, যাতে করে একটা কনক্লুসিভ স্টেটমেন্ট চলে আসে ইন্টারভিউয়ারের কাছে। এ তো গেল স্ট্রাকচারের কথা। আমরা আলোকপাত করলাম টাইমের কথা, আমরা আলোকপাত করলাম ইনার ক্যাপাবিলিটি এনরিচমেন্ট করে আমাদের নলেজ বেসটাকে বাড়ানোর কথা। আমরা আলোকপাত করলাম আমাদের অনেস্টি, ইন্টিগ্রিটি, গ্র্যাটিটিউড এটাকে মেনটেন করার কথা। আমরা কন্টিনিউয়াস লার্নিং এর কথা আমরা অনুধাবন করলাম। ওভার স্মার্ট হওয়া যাবে না, কিন্তু স্মার্টনেস অত্যন্ত জরুরি। স্মার্টনেস মানে বি অন টাইম, বি ওয়েল ড্রেসড, be very well looking with a polished shoes and dress code, যাতে করে সমস্ত বিহেভিয়ারাল এবং বডি ল্যাঙ্গুয়েজ পার্সপেক্টিভ থেকে তারা তোমার যে উপস্থিতি বা অ্যাপিয়ারেন্স তার জন্য ঠিক মার্কস দিতে পারে। এবং এক্ষেত্রে তারা কিছু প্রেজেন্ট করতে বলতে পারে। অলওয়েজ গো ফর দ্য বোর্ড অ্যান্ড ড্র পিকচার। কারণ যারা ইন্টারভিউ নিচ্ছেন তাদের মধ্যে কিছু মানুষ থাকতে পারে যারা কাইনেস্থেটিক্যালি স্ট্রং। তার মানে হচ্ছে তারা অনুধাবন করে ব্যাপারটাকে হৃদয়ঙ্গম করে, মানে দে ফিল। কিছু মানুষ আছে যারা অডিও ভিজুয়ালি স্ট্রং, তারা লাউড ভয়েসে পিকচার ওরিয়েন্টেড ওয়েতে যদি বোঝানো হয় তারা সেই অ্যান্সারে স্যাটিসফাইড হন। কাজেই এখানে এমনভাবে বলতে হবে উদাহরণ দিয়ে যাতে ফিলিং, এবং এমনভাবে ছবি এঁকে বা প্রসেস ওরিয়েন্টেড ওয়েতে বোঝানো হবে যাতে করে অডিও ভিজুয়াল এই সেন্সারগুলোকে টাচ করা হয়, যাতে করে তোমার উত্তর যে প্যানেলরা রয়েছে বা যারা ইন্টারভিউ নিচ্ছে তারা কিন্তু শুনে অত্যন্ত স্যাটিসফাইড বোধ করেন। বাবার এই টিপসগুলো শুনল এবং বাবা এও বললেন, প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে যে সমস্ত প্রশ্ন আছে তার 3-4টে প্রশ্ন ভালো করে তুই ক্যামেরার সামনে বল। ক্যামেরার সামনে বলার পরে সে রেকর্ডিংটা দেখ এবং দেখলে কোথায় কোথায় ভুল হচ্ছে সেটাকে একটা শোধরানোর অবকাশ পাবি। কারণ তুই যখন পড়ে যাচ্ছিস, তুই যখন বলছিস, তার সঙ্গে যদি একটা স্মার্টফোনের উন্নীতকরণ করা যায় এবং সেটাকে দেখে যদি রেকটিফিকেশন করা যায়, তাহলে তোর বাচনভঙ্গি বা কীভাবে বলছিস বা কীভাবে প্রেজেন্ট করছিস সেটা অনেকটাই কারেক্ট হয়ে যাবে, বডি ল্যাঙ্গুয়েজ কারেক্ট হবে, এবং সেই কারেকশন করার মাধ্যমে তোর কিন্তু একটা কনফিডেন্স চলে আসবে যে হ্যাঁ আমি এইভাবে বলবো। তারপরে বাবা বললেন, প্রশ্নকর্তা বা ইন্টারভিউয়ার প্রশ্ন করতে পারে, ডু ইউ ওয়ান্ট এনিথিং এলস? তুমি আর কিছু জানতে চাও? যদি তুমি আর কিছু জানতে চাও এ ব্যাপারে প্রশ্নকর্তা প্রশ্ন করে, তাহলে তোর প্রাসঙ্গিক যা প্রশ্ন আছে সেটা সম্পর্কে বলতে পারিস। বাবা বললেন, আরেকটি কথা, ইন্ট্রোডিউস ইউর সেলফ, বা তুমি কে এটা সংক্ষেপে বলো। এটা কিন্তু অনেকটাই একটা নিজেকে সেল করার একটা অত্যন্ত সুবর্ণ সুযোগ। মেন 3টে পয়েন্টের উপর তুই নিজেকে আলোকপাত করবি। কি? আমি গজা, আমি নবম শ্রেণীর ছাত্র, আমি এই প্রজেক্ট করে আমার ক্লাস 9, 10, 11, 12-এ আমি একটা নিজেকে প্রতিষ্ঠা লাভ করতে চাই এই সাবজেক্টের উপর। কারণ আমি দেখেছি এই সাবজেক্টে এই বিষয়গুলোর ওপর যদি আমি কাজ করি তাহলে আমাদের দেশ তথা বিশ্ব একটা নতুন কিছু খুঁজে পাবে যেটা সত্যিই মানুষের এই কাজে লাগবে।
সুতরাং অল বেনিফিট টু বি পয়েন্টেড। এবং তুই কিভাবে তোর পড়াশোনা এবং কাজের মাধ্যমে একটা নবদিগন্তের সূচনা করবি, এই ব্যাপারটাকে যদি তুলে ধরতে পারিস, তাহলে সনাতন পদ্ধতিতে গতে বাঁধা ছকে যারা বলে যায় তাদের থেকে তুই কিছুটা আলাদা হবি। মনে রাখবি, যারা স্বতন্ত্রভাবে নিজেকে প্রস্ফুটিত করতে পারে ইন্টারভিউতে, যারা রিয়েল কিছু ভ্যালুর জন্য কথা বলে, যারা ডিফারেন্স ক্রিয়েট করতে পারে এবং যারা সত্যিকারের কোনো প্রবলেমকে সলভ করার জন্য কমিটেড হয়ে সেই ব্যাপারে তাদের আলোকপাত করার চেষ্টা করে, তারাই কিন্তু ইন্টারভিউতে অনেক বেশি সফল হয় অন্যদের থেকে। কাজেই এই 10-12টা টিপস যেটা বললাম, এইগুলো যদি তুই প্র্যাকটিস করিস, তাহলে কিন্তু তোর মধ্যে ঠাসা বারুদ এবং বাইরের রোদ সৃষ্টি হবে। এবং যখন ইন্টারভিউয়ের প্রশ্ন আসবে, ঠিক তুবড়িতে আগুন লাগানোর মতো তোর অ্যান্সার আলো করে দেবে এনভায়রনমেন্টটাকে। এটা শুনে সারা রাত নিরন্তর প্রচেষ্টা করেছিল গজা। পরের দিন কি হলো, 10টি ছেলে যে শুনেছিল ইন্টারভিউয়ারদের কাছে আসবে, সে দেখল তাদের তল্লাটের 10টি স্কুলের 100টি ছেলের বিরাট লাইন। এবং 100টি ছেলের মধ্যে সে শুনল মাত্র 2জন সিলেক্টেড হবে। স্বভাবতই গজা একটু ঘাবড়ে গেছিল, কিন্তু যখন গজার টার্ন এলো, গজা স্বমহিমায় 5টি প্রশ্নের মধ্যে 4টি প্রশ্ন ঠিকভাবে বলতে পেরেছিল। 1 মাস বাদে গজার যখন রেজাল্ট বেরোলো, সেই রেজাল্ট দেখতে গজা এবং বাবা দুজনে মিলে ছুটির পরে স্কুলে গিয়ে দেখল 100 জন ক্যান্ডিডেটের মধ্যে গজার স্থান প্রথম। সবাই স্বভাবত খুব খুশি, এবং তার বাবা সবচেয়ে খুশি, কারণ 9, 10, 11, 12 গজা যে স্কলারশিপ পেয়েছে, 4 বছর সে পড়তে পারবে যে কোনো স্ট্রিম বিনা পয়সায়, এবং তারপরে সে ভবিষ্যতে কি পড়তে পারবে তার জন্য তারা 50% কন্ট্রিবিউট করবে। এবং বাবা তখন ভাবল, বাজির কারখানার ওই বাজিওয়ালার সঙ্গে যদি দেখা না হতো। সেদিন মেঘলা আকাশ ছিল, একটু একটু বৃষ্টি পড়ছিল, তা সত্ত্বেও গজার বাবা গজাকে নিয়ে বাজি কিনতে গেছিল। কাকতালীয়ভাবে গজার সেই প্রশ্ন এবং বাজিওয়ালার সেই উত্তর একটা দারুণ ভাবনার সম্মুখীন করে দিয়েছিল গজাকে, এবং তার সেই অ্যাসপিরেশন নিয়ে গজা বাবার হিলিং টাচে ইন্টারভিউতে ক্র্যাক করে তার ভবিষ্যতের পড়াশোনার জন্য একটা স্কলারশিপ লাভ করেছিল, যেটা দিয়ে সে আজকে খুবই একজন প্রতিষ্ঠিত ডাক্তার। আশা করি এই ভিডিওতে আমরা যে সমস্ত ইন্টারভিউ টিপস নিয়ে আলোচনা করলাম, আপনি আপনার ব্যবহারিক জীবনে এগুলোকে কাজে লাগিয়ে একটা নতুন দিগন্তের উদ্ভাবন করতে পারবেন। কারণ ইন্টারভিউ স্কিল, কমিউনিকেশন স্কিল, অ্যাটিটিউড, পজিটিভ অ্যাসপিরেশন, রাইট মাইন্ডসেট, পজিটিভ ভাইবস উইথ সিচুয়েশন হ্যান্ডলিং, politely answering question with right example, time management, conflict management, commitment, creation of winning habit, এগুলো হচ্ছে ঠাসা বারুদ এবং বাইরের রোদ। কাজেই এগুলোকে নার্চার এবং নারিশমেন্টের মাধ্যমে আপনি আপনার
যে কোনো স্কিলকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন, যাতে করে ফিউচারের যে কোনো সিচুয়েশান হ্যান্ডলিং, বি ইট ইন ইন্টারভিউ, বি ইট ইন রাইটিং এক্সাম, বি ইট ইন সিচুয়েশান হ্যান্ডলিং, be it in business development, be it in selling, be it public speaking, anything, you will be really champion. So it is all about your inner capability enrichment, inner skill development, inner conflict avoidance and confidence enablement, ট্রান্সফর্মিং দি কমপ্লেন্স ইন্টু কমপ্লিমেন্ট, যাতে করে আপনি একটা নতুন মানুষ হন এবং সেই টিপ অফ দ্য আইসবার্গের মতো আপনার শিখর চূড়া অনেক উন্নত থেকে উন্নততর হয়, লোকে যেটা দেখবে এবং আপনি জানবেন হোয়াট আর দ্য স্যাটিসফ্যাকশন ইউ গট বাই রিয়েল contribution, real sacrifice, real habit of excellence forming, though it was confusing, tedious stuff and really hard to carry forward. কিন্তু আপনি আপনার কনসিস্টেন্সি দিয়ে, কমিটমেন্ট দিয়ে, প্রতিনিয়ত ফোকাসলি কাজ করে এগিয়ে চলবেন। আজকে এই পর্যন্ত। অনেক ভালো থাকবেন। এই টুলস এবং টেকনিক যেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এগুলোকে আপনারা ব্যবহারিক কাজে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করে একটা ওয়াও রেজাল্ট পাবেন ওভার দি পিরিয়ড অফ টাইম। নমস্কার।